চলো আজকের ক্লাসে আমরা দেখব হোয়াট ইজ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স অ্যান্ড ইটস ডিপেন্ডেন্স, অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কি সেটা আমরা আগের ক্লাসেই পড়েছি। আজকে আমরা দেখব যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এবং হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের কি লিমিটেশন রয়েছে ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে এবং সেটাকে কি করে ওভারকাম করা যাবে, এবং এই বিভিন্ন টার্মগুলোর ইউনিটগুলো নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যদি স্মরণ করে নিই হোয়াট ইজ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বলতে কি বোঝায়? যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের প্রতি ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট দ্রবণের যে কন্ডাক্ট্যান্স, সেই কন্ডাক্ট্যান্সটাকেই আমরা বলতে পারি তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। এবার এই স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হতে পারে? আমরা স্পেসিফিক কন্ডাক্ট্যান্সটাকে কি করে বার করি না, কন্ডাক্ট্যান্সের ইকুয়েশন থেকে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স আমার কাছে বেরিয়ে আসে। ধরো সাপোজ কাপ্পা, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা সমান সি কন্ডাক্ট্যান্স ইনটু এল বাই এ সেল কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যে কোনো সলিউশনের কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে মেজার করতে পারি এবং ওই সলিউশনটাকে যে কন্ডাক্টিভিটি সেলে নিয়ে তার কন্ডাক্ট্যান্সটাকে মেজার করছি তার সেল কনস্ট্যান্টের মানটা আমার কাছে জানা থাকলে এই দুটোকে গুণ করে আমরা তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পার ভ্যালুটা পেতে পারি। এবার স্বভাবতই এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কি কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট? অর্থাৎ যে কন্ডাক্টিভিটি সেলে নিয়ে আমি ওই সলিউশনের কন্ডাক্ট্যান্সটা মেজার করে তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্সটা বার করতে চাইছি, ওই কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্টের উপর কি স্পেসিফিক কন্ডাক্ট্যান্সটা ডিপেন্ড করে? খুব ভালো একটা প্রশ্ন, পরীক্ষাতে এই প্রশ্নটা মাঝে মধ্যে থেকে যায়। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে কি বলতে হবে? দেখো, আমরা একই দ্রবণকে যদি একাধিক কন্ডাক্টিভিটি সেলে নিয়ে তার কন্ডাক্ট্যান্সটাকে মেজার করি, যে কন্ডাক্টিভিটি সেলের প্রত্যেকের ক্ষেত্রে সেল কনস্ট্যান্টের মানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে একই দ্রবণ তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ভিন্ন ভিন্ন কন্ডাক্টিভিটি সেলে কিন্তু ভিন্ন মান দেখাবে, যদি যেহেতু তাদের সেল কনস্ট্যান্টগুলো ডিফারেন্ট। কিন্তু এই কন্ডাক্ট্যান্স অ্যান্ড সেল কনস্ট্যান্ট এদের গুণফলের মানটা কিন্তু প্রত্যেক কন্ডাক্টিভিটি সেলের ক্ষেত্রে কিন্তু আমি কনস্ট্যান্ট দেখব এবং সেটাই তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুকে ইন্ডিকেট করবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, কিন্তু স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কখনো কোনো কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে ফার্স্ট এই প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সাথে সেল কনস্ট্যান্টের কোনো নির্ভরশীলতা নেই। এবার যদি আমরা আমাদের বাকি অংশতে যাই যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স তাহলে আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে। দেখো, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স নির্ভরশীল আরো বেশ কয়েকটা বিষয়ের উপর। যেহেতু আমি যদি ধরে নিতে পারি যে এটা আমার কাছে একটা কন্ডাক্টিভিটি সেল, ইউনিট আয়তন বিশিষ্ট, একক ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটা কন্ডাক্টিভিটি সেল। এই কন্ডাক্টিভিটি সেলে এই দুটো আমার ইলেকট্রোড, আমি এর ভিতর দিয়ে কারেন্টটাকে পাস করতে চাইছি এবং এইটা আমার কি করা আছে না ওই ইলেকট্রোলাইটিক সলিউশন দিয়ে ফিল আপ করা আছে। যদি আমি এটাকে কল্পনা করতে পারি যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, যেহেতু কন্ডাক্ট্যান্স পার সিসি অফ দ্য সলিউশন প্রতি ঘন সেন্টিমিটার দ্রবণের কন্ডাক্ট্যান্সকে ইন্ডিকেট করে, তাহলে আমি প্রতি ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট এরকম একটা কন্ডাক্টিভিটি সেলকে যদি কল্পনা করতে পারি যার দুদিকে দুটো ইলেকট্রোড রয়েছে এরকম, তো মাঝখানে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশন যে আমি ফিল আপ করেছি, তাহলে দেখো এই স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কিসের কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে। ফার্স্ট, এই যে ইলেকট্রোলাইট, যে ইলেকট্রোলাইটটাকে নিয়ে তার কন্ডাক্ট্যান্সটাকে আমি দেখতে চাইছি, সেই ইলেকট্রোলাইটের নেচারের উপর, প্রকৃতির উপর নির্ভরশীল। তো কি ইলেকট্রোলাইট দিচ্ছি তার কন্ডাক্ট্যান্সটা বিভিন্ন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন হবে। NaCl সলিউশন যে কন্ডাক্ট্যান্স দেখাতে পারবে KCl সলিউশনের ক্ষেত্রে নিশ্চয়ই সেম নয়, CaCl2 সলিউশনের ক্ষেত্রে নিশ্চয়ই সেম নয়। তাহলে ফার্স্ট আমরা এখান থেকে দেখতে পারি যে নেচার অফ দ্য ইলেকট্রোলাইট, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের প্রকৃতির ওপর এর কন্ডাক্ট্যান্স ভ্যালুটা নির্ভরশীল, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা। সেকেন্ড, 2 নম্বর,
2 নম্বর আমি এখানে কি বলতে পারি না, দেখো কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন, অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটাকে নিয়ে তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্সটাকে আমি দেখতে চাইছি, সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্বটা ঠিক কতটা। কারণ আমরা জানি কন্ডাক্ট্যান্স যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী যদি আয়নগুলো হয়, তাহলে এই ইলেকট্রোলাইটিক সলিউশনে আয়নের সংখ্যা যার যত বেশি হবে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, আয়নের সংখ্যা বাড়লে তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা অটোমেটিক বৃদ্ধি পাবে। তার মানে ফার্স্ট আমরা দেখলাম নেচার অফ ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি। সেকেন্ড দেখো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। থার্ড 3 নম্বর দ্য সাইজ অফ দ্য আয়ন, আয়নের সাইজের উপর কিন্তু স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ডিপেন্ডেন্ট। সাইজ অফ দ্য আয়ন দ্যাট মিনস কোনো একটা আয়ন তার যে সাইজ, ধরো এই একটা সাইজের আয়ন পাশাপাশি এই একই একটা বড় সাইজের আয়ন, এই আয়ন দুটোর ভিতরে তড়িৎ পরিবাহিতার পার্থক্য কোথায়। আমরা স্পেসিফিক্যালি যদি বলি কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের পরিবাহিতা বেসিক্যালি দুটো বিষয়ের উপর নির্ভর করে, নাম্বার অফ আয়নস, আয়নের সংখ্যার উপর, অ্যান্ড ভেলোসিটি অফ দ্য আয়ন, আয়নের স্পিড বা গতিবেগের উপর। কি ভেলোসিটি নিয়ে আয়নগুলো ইলেকট্রোডের দিকে ছুটে যাচ্ছে তার উপর, বেসিক্যালি এই দুটো জিনিসের উপরই কিন্তু যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্ট্যান্সটা ডিপেন্ডেন্ট। এবার আয়নের সংখ্যা, আয়নগুলো ইলেকট্রোডের দিকে ছুটে যাওয়ার সময় কি হয় না, আয়নের সাইজটা যত ছোট হয় তার ইলেকট্রোডের দিকে যাওয়াটা বা ভেলোসিটিটা তত বেড়ে যায়। স্বভাবতই তার দ্বারা কারেন্টটা অনেক বেশি ক্যারি করতে পারে। যদি আমি আয়নের সাইজটাকে বড় হতে দেখি, তাহলে এই বড় সাইজের আয়নগুলো ইলেকট্রোডের দিকে ছুটে যাওয়ার সময় এই যে সলভেন্ট বা বিভিন্ন সলভেশন, এই ফ্যাক্টরগুলো কিন্তু একে পিছন দিক থেকে একটা টানতে থাকে, তার ফলে এর স্পিড বা ভেলোসিটিটা কমে যায় এবং স্বাভাবিকভাবেই তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কি করে যায় না, সাইজ বাড়ার সাথে সাথে সেটা ডিক্রিজ করে যায়। অর্থাৎ থার্ড যে বিষয়ের উপর নির্ভরশীল সেটা হচ্ছে সাইজ অফ আয়নস, আয়নের সাইজের উপর নির্ভরশীল। ফোর্থ 4 নম্বর দেখো the nature of the solvent, যেটা আমরা আগের ক্লাসেও বলেছি সলভেন্টের প্রকৃতিটা কিরকম তার উপর কিন্তু ওই ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ডিপেন্ড করে। সলভেন্টের প্রকৃতি বলতে আমি বলতে চাইছি কি না, সলভেন্টটা ওই আয়নগুলোর মুভ করার জন্য কতটা ইজি, অর্থাৎ সলভেন্টের ভিতর দিয়ে আয়নগুলো কত ইজিলি মুভ করতে পারছে, কত ইজি তারা ইলেকট্রোডের দিকে যেতে পারছে, এটা সলভেন্টের নেচার বলতে। সলভেন্ট যত বেশি সান্দ্র হবে বা ভিসকাস হবে তার ভিতর দিয়ে আয়নের ফ্লোটা কিন্তু তত স্লো হয়ে যাবে, তার ফলে সেই সলভেন্টের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ক্যারি করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে এই ইলেকট্রোলাইটের। সেই জন্য ফোর্থ যে বিষয়ের উপর নির্ভরশীল সেটা হচ্ছে নেচার অফ সলভেন্ট। নেচার অফ সলভেন্ট, সলভেন্টের প্রকৃতির উপর স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের ভ্যালুটা কিন্তু ডিপেন্ডেন্ট। অ্যান্ড ফিফথ আর কি না, তড়িৎ বিশ্লেষ্যক যে পদার্থটাকে কোনো সলিউশনের মধ্যে নিয়ে যখন তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্সটাকে বা কন্ডাক্ট্যান্স দেখতে চাইছি আমরা, তখন এই আয়নগুলো ওই স্পেসিফিক সলভেন্টের ভিতরে কি থাকে, একটা সলভেশনে পার্টিসিপেট করে। সলভেশনে পার্টিসিপেট দ্যাট মিনস এই আয়নগুলোর চারিদিকে এই সলভেন্টের আয়নগুলো ঘিরে ধরে একটা সলভেটেড করে দেয়। ধরো এর নেগেটিভ পোলগুলো, সলভেন্টের নেগেটিভ পোলগুলো এর চারিদিক থেকে এসে ঘিরে ধরে সলভেটেড করে দেয়, এই ঘটনাটাকে আমরা বলি সলভেশন। তাহলে সলভেশনটা এই আয়নগুলোর সলভেশন বা এক্সটেন্ট অফ সলভেশন কতটা ঘটছে তার উপর কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের ভ্যালুটা নির্ভরশীল। তার মানে যে আয়নের ক্ষেত্রে এক্সটেন্ট অফ সলভেশন যত কম, তার মুভ করে বেরিয়ে যাওয়াটা তত বেশি, তার কন্ডাক্ট্যান্স স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা তত বেশি। অর্থাৎ
ফিফথ যে বিষয়ের উপর এটা নির্ভরশীল সেটা হচ্ছে এক্সটেন্ট অফ সলভেশন। এক্সটেন্ট অফ সলভেশন, সলভেশনের এক্সটেন্টের উপর এটা ডিপেন্ডেন্ট স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা। অর্থাৎ যে আয়ন যত বেশি সলভেটেড তার ভেলোসিটি তত কমে যাবে, কমে যাওয়ার ফলে তার পরিবহন করার ক্ষমতা তত কম হবে। যার এক্সটেন্ট অফ সলভেশন যত কম তার তড়িৎ পরিবাহিত করার প্রবণতা তত বেশি। অ্যান্ড সিক্স 6 নম্বর যে বিষয়ের উপর এই স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে আমরা কন্ডাক্ট্যান্সেও বলেছিলাম দ্যাট ইজ টেম্পারেচার বা তাপমাত্রা। তাপমাত্রা কন্ডাক্ট্যান্স স্পেসিফিক কন্ডাক্ট্যান্সকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। ধরো আমরা জানি যে এই যে সলিউশন ইলেকট্রোলাইটিক সলিউশন, এই সলিউশনের টেম্পারেচারকে যত ইনক্রিজ করব, তাপমাত্রা যত বাড়বে, বাড়ার সাথে সাথে এই আয়নগুলোর ভেলোসিটি, এই আয়নগুলোর বলতে পারি আমরা গতিশক্তি তত বাড়বে। দ্যাট মিনস তার ভেলোসিটি তত বৃদ্ধি পাবে। ভেলোসিটি বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটাও কিন্তু ইনক্রিজ করবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ার সাথে সাথে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ইনক্রিজ করবে ডিউ টু ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য আয়ন, আয়নগুলোর স্পিডটা বেড়ে যাওয়ার জন্য। তাহলে এই 6টা বিষয়ের ওপর যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ডিপেন্ডেন্ট, এবং ঠিক এইভাবে ডিপেন্ডেন্ট। আমরা যদি পুরো ব্যাখ্যাটাকে ভালো করে মন দিয়ে শুনি তাহলে এখান থেকে আমাদের একটা কনসেপ্ট তৈরি হবে যেটাকে আমাদের ফার্দার পরবর্তী ক্ষেত্রে এগুলোকে কাজে লাগাতে হবে। ঠিক কি? এর ভিতরে দেখো এই এতগুলো ফ্যাক্টরের ভিতরে নেচার অফ দ্য ইলেকট্রোলাইট সবগুলোকে যদি আমি ফিক্সড করে দিতে পারি, নেচার অফ দ্য ইলেকট্রোলাইট, সাইজ অফ দ্য আয়ন, নেচার অফ দ্য সলভেন্ট, এক্সটেন্ট অফ দ্য সলভেশন এন্ড টেম্পারেচার, এগুলোকে যদি আমি ছেড়ে দিয়ে সেকেন্ড পয়েন্টটার উপর বেশি জোর দিয়ে দেখতে চাই যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের উপর কিভাবে নির্ভরশীল, সেটাকে আমরা বা কেনই বা গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে এদের মানটা বৃদ্ধি পাবে, এটা দেখতে গেলে আমরা যেহেতু একই বিষয় নিয়ে আলোচনা করে আসছি আমি জাস্ট একবার চোখ বুলিয়ে নিই। ইলেকট্রোলাইট বেসিক্যালি আমরা জানি দু প্রকার হতে পারে, একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে উইক। স্ট্রং ইলেকট্রোলাইট এন্ড উইক ইলেকট্রোলাইট। তো এই স্ট্রং এবং উইক ইলেকট্রোলাইট গুলোর ভিতরে দেখো যদি আমি আলাদা আলাদা করে দেখতে চাই তাহলে আমি কোন ধরনের ইলেকট্রোলাইটিক সলিউশনটা নিয়েছি তার ক্ষেত্রে তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা দেখতে চাই, তাহলে আমি বললাম কনসেন্ট্রেশন ইনক্রিজ করার সাথে সাথে এদের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ইনক্রিজ করবে। আমি জেনারেলি যে কোনো স্ট্রং ইলেকট্রোলাইটের হিসাবে ধরে করেছিলাম। তো আমি যদি ভেঙে দু ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ব্যাপারটাকে বুঝতে চাই, কি স্ট্রং ইলেকট্রোলাইট কারা? যারা 100% দ্রবণে দেওয়া মাত্র পুরোপুরি বিয়োজিত হয়ে যায় তারা স্ট্রং ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট হচ্ছে তারা যাদের ক্ষেত্রে ডিসোসিয়েশনটা মাচ লেস দেন 100%। 100% তো নয়, অনেক কম, 5 to 10% এই লিমিটের মধ্যে যাদের থাকে তাদেরকে আমরা উইক ইলেকট্রোলাইট বলি। এবার কেন আমরা এদেরকে এই দুটোকে আলাদা করে দেখতে হবে তার কারণ হচ্ছে দেখো আমি বললাম কোন স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যখন আমি নিচ্ছি তার কনসেন্ট্রেশনটাকে যখন ইনক্রিজ করছি, বাড়াচ্ছি, তাহলে একক আয়তন সলিউশনের ভিতরে তার কি হচ্ছে না আয়নের সংখ্যাগুলো ইনক্রিজ করে যাচ্ছে, আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে। আয়নের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এই স্ট্রং ইলেকট্রোলাইটগুলোর ক্ষেত্রে আমরা স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের ভ্যালুটা ইনক্রিজ হতে দেখি, কিন্তু এই উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। কেন? কারণ আমরা জানি যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব কমানোর সাথে সাথে পরস্পর দুটো ঘটনা ঘটতে থাকে। কিরকম? ধরো অ্যাসিটিক অ্যাসিড যদি আমি একটা উইক ইলেকট্রোলাইট হিসেবে দেখি, অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে দেওয়া মাত্র CH3COO- H+, এইভাবে ভাঙে। অর্থাৎ দ্রবণে দিলে 5 to 10% অ্যাসিডেট আয়ন H+ আয়ন তৈরি করে।
এই উইক ইলেকট্রোলাইট গুলোকে যখন আমি এই সলিউশনটাকে ডাইলিউট করব, আস্তে আস্তে লঘু করব, আমরা জানি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুযায়ী যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘুতা বাড়ানোর সাথে সাথে অর্থাৎ ডাইলিউট করার সাথে সাথে এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ইনক্রিজ করে, অর্থাৎ এদের বিয়োজিত হওয়ার প্রবণতাটা বেড়ে যায় এবং আয়ন তৈরি করার প্রবণতা বেড়ে যায়। অর্থাৎ ডাইলিউট সলিউশন বা লঘু দ্রবণে এদের আয়নের সংখ্যাটা বৃদ্ধি পায়। তাহলে পরস্পর বিরোধী দুটো ঘটনা কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ঘটতে পারে। আমরা যদি প্রথমে ডাইলিউশনের জন্য ব্যাপারটাকে দেখি, যখন আমি কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে লঘু করতে চাইছি, লঘু করার সাথে সাথে দেখছি কি না এই আয়নগুলোর পরিমাণটা কিন্তু কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা দ্রবণটাকে লঘু করার সাথে সাথে বেড়ে যাচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্যই হোক বা তীব্র তড়িৎ বিশ্লেষ্যই হোক, দ্রবণটাকে যখন লঘু করছি তাহলে একক আয়তনে তার আয়নের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে দেখো দুটো পরস্পর বিরোধী ঘটনা এখানে ঘটে যাচ্ছে। লঘুকরণের সাথে সাথে তার বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এই আয়নগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফার্স্ট। সেকেন্ড যেটা ঘটছে সেটা হচ্ছে লঘুকরণ করার সাথে সাথে যে কোনো দ্রবণ, সেটা স্ট্রং যাই হোক না কেন, প্রতি একক আয়তনে তাদের আয়নের সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে দুটো পরস্পর বিরোধী ঘটনার ভিতরে যে ডমিনেট করবে তার এফেক্টটাকে আমরা দেখতে পাবো। এবার আমরা এখানে এই যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজনের কারণে, বিয়োজন মাত্রা পরিবর্তনের কারণে এই আয়নের সংখ্যা যেটুকু বৃদ্ধি পায় তার থেকে অনেক কমে যায় ওই প্রতি একক আয়তনের সলিউশনের মধ্যে তার আয়নের সংখ্যাটা। অর্থাৎ এই এফেক্টটা কিন্তু মাইনর আর ওই এফেক্টটা হচ্ছে মেজর। সেই কারণে ওভারঅল এফেক্ট হিসেবে আমি কি দেখবো, যত ইলেকট্রোলাইট সলিউশনটাকে ডাইলিউট করছি আয়নের সংখ্যা, ওভারঅল আয়নের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তার ফলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি ঘটছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার লঘুতা বাড়ানোর সাথে সাথে বা ডাইলিউশনের সাথে সাথে তার ক্ষেত্রেও তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কি হচ্ছে না কমে যাচ্ছে। ঠিক উল্টো দিক থেকে আমি যদি দেখি যে লঘুতা না বাড়িয়ে আমরা যদি গাঢ়ত্ব বৃদ্ধি করতে থাকি, অর্থাৎ কনসেন্ট্রেশনটা আস্তে 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 বাড়াতে থাকি, তাহলে কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথেও কিন্তু এই ঘটনাটা আমরা এখানে দেখতে পাবো যে কনসেন্ট্রেশন যখন বাড়াচ্ছি তখন হাইলি কনসেন্ট্রেটেড দ্রবণের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রাটা কমে যাচ্ছে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র তাই বলছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কনসেন্ট্রেশন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যাটা কি হচ্ছে না, প্রতি একক আয়তনে আয়নের সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কমে যাচ্ছে, বিয়োজন মাত্রা কমে যাচ্ছে, তার ফলে আয়নের সংখ্যা কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব বাড়ানোর সাথে সাথে। তাহলে দেখো এই দুটোর মধ্যেও আমাকে দেখতে হবে যে কোনটা ডমিনেট করছে। এখানে আমাদের এখানেও কিন্তু এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনটার তুলনায় ওই আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়াটা এখানেও একটা ডমিনেটিং ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে। অর্থাৎ গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে যে কোনো উইক ইলেকট্রোলাইট সলিউশন বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে ওভারঅলই তার আয়নের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার ফলে তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটাও কিন্তু, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটাও কিন্তু কি করছে না ইনক্রিজ করে যাচ্ছে। ওকে, তো এটা গেল উইক এবং স্ট্রং। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি বা গাঢ়ত্ব হ্রাসের সাথে সাথে তার পরিবর্তনটা ঠিক কিরকম, কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। যে কোনো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কোনো এই সমস্যাটা নেই, যেহেতু তারা পুরোপুরি 100% ডিসোসিয়েশনেই পার্টিসিপেট করে, তাহলে দ্রবণে দেয়া মাত্র সে পুরোপুরি আয়নে ভেঙে গেল। এবার এই দ্রবণকে আমি যত গাঢ় করছি আয়নের সংখ্যা তত বেড়ে যাচ্ছে, তার কন্ডাক্ট্যান্স ভ্যালু তত বৃদ্ধি পাচ্ছে। এই দ্রবণকে যত লঘু করছি প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা তত কমে যাচ্ছে। এই ডিসোসিয়েশনের কোনো ভূমিকা এখানে নেই, তাহলে তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা অটোমেটিক কমে যাচ্ছে। এই গেল স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সাথে নির্ভরশীল বিষয়গুলো, কোন কোন বিষয় নির্ভরশীল এবং তারা কিভাবে স্পেসিফিক কন্ডাক্ট্যান্সকে ইনফ্লুয়েন্স করতে পারে।
এইবার আমরা যে নেক্সট টপিকে আসতে চাইছি হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের লিমিটেশনটা কোথায়? স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের কনসেপ্টটা কিন্তু আমরা যে কোনো মেটালিক সলিড থেকে এই ইলেকট্রোলাইটিক সলিউশনের উপর নিয়ে এসেছি। কোনো মেটালিক সলিডের ক্ষেত্রে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ইজ দ্য কারেক্ট টার্ম, রাইট টার্ম ফর কম্পেয়ারিং তার কন্ডাক্টিভিটি। অর্থাৎ একাধিক সলিড কম্পাউন্ডের ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স বা তার কন্ডাক্ট্যান্স তুলনা করার ক্ষেত্রে সেটা একটা উপযুক্ত টার্ম, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে এই টার্মটা আমার কাছে উপযুক্ত নয়। কেন নয়? কারণ একই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি ভিন্ন ভিন্ন কনসেন্ট্রেশন আমি রাখি, তাহলে দেখো তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ভিন্ন হবে। তাহলে আমরা এই কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লাই করে ভিন্ন ভিন্ন ইলেকট্রোলাইটের মধ্যে যদি কম্পেয়ার করার চেষ্টা করি যে কে কত ভালো তড়িতের পরিবহন করতে পারে, সেটা আমার ক্ষেত্রে তখনই সম্ভব হবে যদি এই ফ্যাক্টরগুলোকে আমি ফিক্সড করতে পারি। দ্যাট ইজ মেজর ফ্যাক্টরগুলোকে আমরা সব ফিক্সড করে এটাকে দেখতে পারি। কি কি না, এই দেখো এই আয়নের সংখ্যাটাকে যদি আমরা ফিক্সড করতে পারি, করে দেখতে পারি, তাহলেই কিন্তু এটা তুলনা করার যোগ্য। তার মানে স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের এটা একটা লিমিটেশন। এই লিমিটেশনটাকে ওভারকাম করার উপায়টা কি তাহলে আমাদের? তাহলে আমরা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার কন্ডাক্ট্যান্সটাকে তুলনা করার জন্য আমরা এমন কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণকে নেব যার মধ্যে আয়নের সংখ্যাগুলোকে আমরা ফিক্সড করে নিয়ে তবে একটা ইলেকট্রোলাইটের সাথে আরেকটা ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি বা কন্ডাক্ট্যান্সে কম্পেয়ার করতে পারবো। এটা কি করে করা সম্ভব? অর্থাৎ দ্রবণে এই যে ইলেকট্রোলাইটটা রয়েছে সেই ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটাকে যদি আমি ফিক্সড করে নিয়ে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে তার কম্পেয়ারটা করি, তার কন্ডাক্ট্যান্সকে কম্পেয়ার করি, তখনই এটা আমাদের ক্ষেত্রে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে কম্পেয়ার করতে হেল্পফুল হবে। এইটা করার জন্য নতুন দুটো টার্ম আমাদের এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সেটা কি না, যে কোনো ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটাকে আমরা পরিমাপ করতে পারি দুটো ফ্যাক্টর দ্বারা। একটা হচ্ছে তার গ্রাম ইকুইভ্যালেন্টের সংখ্যা দিয়ে আমি তাকে কাউন্ট করতে পারি, একটা হচ্ছে গ্রাম মোলের সংখ্যা দিয়ে আমি তাকে কাউন্ট করতে পারি। দ্যাট ইজ কি গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক। 2 নম্বর হচ্ছে গ্রাম মোল। কি বলা হচ্ছে দেখো, আমরা বলছি যদি আমি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটো আলাদা আলাদা ইলেকট্রোলাইট, এক্স এবং ওয়াই এই দুটো ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এর গ্রাম ইকুইভ্যালেন্টের সংখ্যাটাকে ফিক্সড করে নিয়ে সেই দ্রবণের পরিবাহিতাটাকে যদি দেখতে পারি এক্স এর ক্ষেত্রে এবং ওয়াই এর ক্ষেত্রে, তাহলে দুজনের ভিতরে আমরা কম্পেয়ার করতে পারি। অর্থাৎ আমি যদি বলি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট এক্স ডিজলভ আছে এইরকম কোন সলিউশন, সে যা কন্ডাক্ট্যান্সকে দেখাতে পারছে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়াই ডিজলভ আছে এইরকম কোন সলিউশন, সে যে পরিমাণ কন্ডাক্ট্যান্সকে দেখাতে পারছে, এই দুটোকে যদি আমি দেখতে পারি এবং তাদেরকে যদি আমি কম্পেয়ার করতে পারি, তাহলে দেখো কি করা সম্ভব, এদের ভিতর কে ভালো পরিবাহী সেটা আমি তুলনা করতে পারি। বা এই তুলনাটা যদি আমি গ্রাম মোল দিয়ে করি, দ্যাট ইজ 1 গ্রাম মোল এক্স ডিজলভ আছে এইরকম কোন সলিউশনকে নিয়ে তার কন্ডাক্ট্যান্সটাকে যদি মেজার করতে পারি, ঠিক প্যারালালি 1 গ্রাম মোল ওয়াই ডিজলভ আছে এইরকম কোন সলিউশনকে নিয়ে তার কন্ডাক্ট্যান্স যদি দেখতে পারি, তাহলে দুজনের ভিতর ক্লিয়ার কাট একটা ডিফারেন্স করা সম্ভব যে এর থেকে ভালো পরিবাহী। তো এই টার্ম দুটোকে ইন্ট্রোডিউস করে আমরা কি করতে পারি, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে তার কন্ডাক্ট্যান্সকে ইজিলি কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি। এবং যেহেতু এখানে গ্রাম ইকুইভ্যালেন্টকে ফিক্স করা হয়েছে, এখানে গ্রাম মোলকে ফিক্স করা হয়েছে, দুটো অ্যাঙ্গেল থেকে দুটোই সঠিক, এবং এই দুজনের ক্ষেত্রে এই কন্ডাক্ট্যান্স ভ্যালুগুলোকে নাম দেওয়া হয়েছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স।
ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, অ্যান্ড যখন আমি গ্রাম মোলটাকে ফিক্স রাখছি দ্যাট ইজ মোলার কন্ডাক্ট্যান্স। মোলার কন্ডাক্ট্যান্স। তো চলো ইকুইভ্যালেন্ট এবং মোলার কন্ডাক্ট্যান্স বলতে আমরা কি বুঝলাম সেটাকে একটু পরিষ্কার করে দেখে নিই। হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স? বলছে যখন আমি সলিউশনের ভিতরে থাকা ইলেকট্রোলাইটকে ইকুইভ্যালেন্টের নিরিখে দেখব এবং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ ইলেকট্রোলাইট ডিজলভ আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে যতটা দ্রবণের মধ্যে, সেই টোটাল সলিউশনটাকে যদি আমরা এইরকম একটা কন্ডাক্টিভিটি সেলের মধ্যে ট্রান্সফার করতে পারি, সেখানে অবশ্যই এটা ইউনিট ভলিউম সম্পন্ন নয় এই সেলটা, এইরকম একটা কন্ডাক্টিভিটি সেলের মধ্যে নিতে পারি যেখানে দুটো ইলেকট্রোডকে 1 সেন্টিমিটার অ্যাপার্টে রাখতে পারি আমরা, 1 সেন্টিমিটার ডিস্টেন্সের মধ্যে দুটো ইলেকট্রোডকে রেখে সেই টোটাল সলিউশনটাকে যদি আমরা ওই কন্ডাক্টিভিটি সেলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ওই টোটাল সলিউশনটা যে পরিমাণ কন্ডাক্ট্যান্স শো করবে সেই পরিমাণ কন্ডাক্ট্যান্সকেই বলা হবে ওই পদার্থের ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। কি বললাম? and at the same time molar conductance যদি সেম, কি বলা হলো যে 1 মোল পরিমাণ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে যতটা সলিউশনের মধ্যে, সেই টোটাল সলিউশনটাকে যদি আমি 1 সেন্টিমিটার ব্যবধানে রাখা দুটো ইলেকট্রোডের ভিতরে ট্রান্সফার করি, তাহলে ওই টোটাল সলিউশনটা যে পরিমাণ কন্ডাক্ট্যান্স শো করবে সেটাই তার মোলার কন্ডাক্ট্যান্স। দুটোই প্যারালাল, একবার ইকুইভ্যালেন্টকে আমরা রাখছি ফিক্সড, একবার মোলকে ফিক্সড রাখছি। তো এই গেল আমার ইকুইভ্যালেন্ট এন্ড মোলার কন্ডাক্ট্যান্সের কনসেপ্ট। এবার প্রশ্ন হচ্ছে আমরা স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সাথে এই ইকুইভ্যালেন্ট বা মোলার কন্ডাক্ট্যান্সকে কিভাবে কি করতে পারবো না কিভাবে রিলেট করতে পারবো। তো চলো আমরা এটা দেখে নিই। আমি যদি কোনো মোলার কন্ডাক্ট্যান্সকে দেখতে চাই স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সাথে রিলেশনশিপ, সেটা কিভাবে করা সম্ভব? ধরো আমি বললাম যে আমি এইরকম একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছি, যে এক্স একটা ইলেকট্রোলাইটিক সলিউশন, মানে ইলেকট্রোলাইট হিসেবে এখানে এক্স রয়েছে এবং তার এম মোল গাঢ়ত্ব সম্পন্ন, অর্থাৎ এম মোলার গাঢ়ত্ব সম্পন্ন, তার কনসেন্ট্রেশন ইন মোলারিটি হচ্ছে এম, এইরকম একটা দ্রবণ আছে। তাহলে আমি এর মোলার কন্ডাক্ট্যান্সটাকে দেখতে চাইছি। কিভাবে এটা করা সম্ভব? আমি যদি খুব সিম্পল ভাবে ভাবি যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কি বলছে, আমার প্রতি সিসি সলিউশনের যে কন্ডাক্ট্যান্স সেটাই স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। মোলার কন্ডাক্ট্যান্স কি বললো যে 1 মোল পরিমাণ ডিজলভ আছে, 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে যতটা ভলিউমের মধ্যে, সেই টোটাল ভলিউমটাকে যদি আমরা ট্রান্সফার করতে পারি কার ভিতরে, একটা কন্ডাক্টিভিটি সেলে যেখানে ইলেকট্রোড দুটোকে 1 সেন্টিমিটার অ্যাপার্টে রাখা আছে, সেই দ্রবণের যে কন্ডাক্ট্যান্স সেটা হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স। আমি যদি এবার ধরে নিই যে এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা আমি বানিয়েছি, এই দ্রবণের ভিসিসির ভিতরে বা ভি ঘন সেন্টিমিটারের ভিতরে 1 মোল পরিমাণ এই তড়িৎ বিশ্লেষ্যটা এক্সট্রা ডিজলভ রয়েছে, ঠিক? তাহলে এই টোটাল ভিসিসি দ্রবণটাকে আমাকে এই কন্ডাক্টিভিটি সেলে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। এই ভিসিসি দ্রবণ যে পরিমাণ কন্ডাক্ট্যান্স শো করবে সেটাই তার কি মোলার কন্ডাক্ট্যান্স। দ্যাট ইজ আমি লিখতে পারি যে মোলার কন্ডাক্ট্যান্স সমান হচ্ছে কি, যে কন্ডাক্ট্যান্স অফ ভিসিসি সলিউশন, যে সলিউশনের মোলারিটি হচ্ছে এম মোলার, এই সলিউশনের কন্ডাক্ট্যান্স। এবার আমরা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স থেকে কি বলতে পারি, যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স সমান কি, এটা সমান আমি কি লিখতে পারি, 1 সিসি কন্ডাক্ট্যান্স অফ 1 সিসি সলিউশন, এটা আমি লিখতে পারি কন্ডাক্ট্যান্স অফ 1 সিসি সলিউশন ইনটু কন্ডাক্ট্যান্স অফ
অফ ভিসিসি সলিউশন, গুণফল হিসেবে দিতে পারি দ্য কন্ডাক্ট্যান্স অফ ভিসিসি সলিউশনের কন্ডাক্ট্যান্স। তো এখান থেকে দেখো আমি কি করতে পারি, 1cc সলিউশনের যে কন্ডাক্ট্যান্স সেই কন্ডাক্ট্যান্সটা কি, এটাই তো আমার কাছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা। তাহলে ভিসিসি সলিউশনের কন্ডাক্ট্যান্সটা যদি আমার কাছে মোলার কন্ডাক্ট্যান্স হয় তাহলে আমি লিখতে পারি 1cc সলিউশন, যেখানটাকে এটাকে যদি আমি একটু চেঞ্জ করি কন্ডাক্ট্যান্স অফ 1cc সলিউশন ইনটু ভি, এটা কন্ডাক্ট্যান্স অফ ভিসিসি সলিউশন না লিখে এটা যদি আমি ভি দিয়ে গুণ করতে পারি অর্থাৎ ইনটু ভি সিসি, অর্থাৎ বা ভি জাস্ট, কারণ 1cc সলিউশন যে কন্ডাক্ট্যান্সটা দেখাবে ভিসিসি সলিউশন কন্ডাক্ট্যান্স দেখতে গেলে এটাকে আমাকে ভি দিয়ে গুণ করে দিলে বেরিয়ে আসবে। তাহলে কে ইনটু ভি। এবার হোয়াট ইজ ভি, ভিটা কি, ভিটা হচ্ছে সলিউশনের আয়তন। এবার আমরা যদি ভিটাকে বার করতে পারি তাহলে আমার মোলার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা এখানে বেরিয়ে আসবে। এবার হোয়াট ইজ ভি, ভি বলতে আমি কি বুঝলাম, আমি এবার ভালো করে দেখো এম মোলার গাঢ়ত্ব বিশিষ্ট একটা সলিউশন নিয়েছিলাম, তাহলে এখানে আমি কি বলতে পারি যে এই দ্রবণের ক্ষেত্রে আমি বলতে পারি এই দ্রবণের দেখো এম মোলার গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণ বলতে কি বোঝায়, এম মোল দ্রবীভূত আছে, এম মোল ডিজলভিং কত 1000 সিসিতে, 1000 সিসি সলিউশনের ভিতরে এন মোল ডিজলভ আছে। আমি দেখতে চাইছি ওই সলিউশনের 1 মোল ডিজলভ আছে কত সিসির ভিতরে। যদি সলিউশনের গাঢ়ত্ব এন বলে তাহলে আমি লিখতে পারি এন মোল ডিজলভ ইন 1000 সিসি, তাহলে 1 মোল ডিজলভ ইন কত সিসি 1000 বাই এন। এই যে ভলিউম এটাই তোমার কাছে ভি, আমরা তো এটাকেই ভিসিসি ধরে নিয়েছিলাম যে 1 মোল পরিমাণ যতটার মধ্যে ডিজলভ আছে সেটাই আমার কাছে ভিসিসি। তাহলে ভি এর জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি, তাহলে ভি এর জায়গায় আমি বসাতে পারি দেখো কাপ্পা ইন্টু 1000 বাই এম, যেটাকে আমি মোলার কন্ডাক্ট্যান্সকে যদি আমি ল্যামডা এম দিয়ে প্রকাশ করি তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক পেলাম যে মোলার কন্ডাক্ট্যান্স ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু 1000 বাই এম, যেখানে এম কি, এম হচ্ছে সলিউশনের মোলার কনসেন্ট্রেশন বা মোলার গাঢ়ত্ব। ঠিক, তাহলে আমরা এইভাবে স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সাথে মোলার কন্ডাক্ট্যান্সের একটা রিলেশনশিপ পেলাম। ঠিক একই রিলেশনশিপ আমরা বার করতে পারি স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের, সম্পর্ক সবই সেম। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের ক্ষেত্রে কি বলা হলো, ঠিক একই রকম ভাবে আমি যদি তখন আবার সলিউশনের কনসেন্ট্রেশনটাকে কিসে নিতে হবে, মোলারিটিতে না নিয়ে আমাকে নরমালিটি দিতে হবে পার লিটার। তাহলে আমি যদি ঠিক একই রকম ভাবে এটাকে মোলারিটি না বলে আমি ভাবি যে কোনো একটা ইলেকট্রোলাইট এক্স এর এন নরমাল একটা সলিউশন আমি নিয়েছি, এর তুল্যাঙ্ক পরিবাহিতা আমি বার করতে চাইছি। তুল্যাঙ্ক পরিবাহিতার কনসেপ্ট কি বলছে না, এই সলিউশনের এই দ্রবণের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত আছে যতটা সলিউশনের ভিতরে, সেই ততটা সলিউশনকে এর মধ্যে নিয়ে ট্রান্সফার করে এরকম একটা কন্ডাক্টিভিটি সেলে, যে সেলে যেখানে ইলেকট্রোড দুটো 1 সেন্টিমিটার ব্যাপারে রাখা আছে সেই সলিউশনটা যে কন্ডাক্ট্যান্সটা দেখাবেন সেটাই তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। কনসেপ্ট ওয়াইজ পুরোটাই সেম। তাহলে আমি ধরে নিচ্ছি এবার দেখো এই দ্রবণের ভিতরে ভিসিসি সলিউশনের ভিতরে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ রয়েছে, সেই ভিসিসি সলিউশনটাকে এরকম কন্ডাক্টিভিটি সেলে আমি ট্রান্সফার করলাম, করে তার কন্ডাক্ট্যান্সটাকে দেখতে চাইছিলাম। তাহলে মোলার কন্ডাক্ট্যান্সের জায়গাতেও একই রকম ভাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের জায়গাতেও আমি কি করতে পারি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের এই যে রিলেশনটা এখানে আমি দেখতে পারি দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এটা সমান আমি লিখতে পারি কি, কন্ডাক্ট্যান্স অফ ভিসিসি সলিউশন। ভিসিসি সলিউশন যে কন্ডাক্ট্যান্স সেটাই তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। তো এখানে ঠিক একই রকম ভাবে তাহলে আমি লিখতে পারি কন্ডাক্ট্যান্স অফ 1cc সলিউশন, 1cc সলিউশনের কন্ডাক্ট্যান্স ইনটু ভি, একই রকম। তাহলে এখানে এবার মোলের ক্ষেত্রে দেখো যদি আমি নরমালিটিকে লিখি তাহলে নরমালিটি এন নরমাল সলিউশন বলতে কি বোঝায় না, এন
গ্রাম ইকুইভ্যালেন্ট। এখানে এনটা কি করতে পারি, এন গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন 1000 সিসি। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ 1000/n, এটাই আমার কাছে ভি। তাহলে আমি ভি এর জায়গায় যদি এটা বসাতে পারি, তাহলে এখানে দেখো কন্ডাক্ট্যান্স অফ 1C সলিউশন দ্যাট ইজ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা ইনটু ভিসি সলিউশনের ক্ষেত্রে এটা কত, ভি সমান কত 1000/n, যেখানে এইটাকে আমরা বলতে পারি ল্যামডা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। এইরকম একটা রিলেশনশিপ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের সাথেও আমরা পেলাম, যেখানে এন আর এন এর মধ্যে ডিফারেন্স। এন মিনস concentration of the solution in normality and m means হচ্ছে concentration of the solution in molarity। তাহলে আমরা আজকে শিখলাম কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, মোলার কন্ডাক্ট্যান্স কি, তাদের সাথে কার সম্পর্ক না স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সাথে তাদের রিলেশনশিপটা ঠিক কিরকম। এবার আমরা এক নজরে যে আজ পর্যন্ত যেটুকু পড়েছি তাদের ইউনিটের দিকে যদি একটু চোখ বুলিয়ে নিই। চলো আমরা শুরু থেকে ফার্স্ট ক্লাস থেকে যে যে টার্মগুলো এখানে পড়েছি তাদের ইউনিটগুলোকে যদি একটু দেখে নিতে পারি। আমরা কি কি পড়েছি, ফার্স্ট হচ্ছে দেখো রেজিস্ট্যান্স বা রোধ। আমরা জানি রোধের ইউনিট কি, রোধের ইউনিট হচ্ছে ওহম, OHM। রেজিস্ট্যান্স থেকে আমরা দেখেছি কি কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্স সি, সি সমান যেহেতু 1/রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিটটাকে আমরা রেসিপ্রোকাল করি, তাহলে 1/ওহম দ্যাট ইজ ওহম ইনভার্স, এটা হতে পারে। বা কন্ডাক্ট্যান্সের আরো একটা ইউনিট এখানে দেওয়া যেতে পারে, এই যে ওহমটা রয়েছে যেহেতু এটা রেসিপ্রোকাল, এটা রিভার্স, তাহলে MHO আমরা এটাকে এইভাবে যদি লিখি, এই ওহম ইনভার্সটাকে আমরা মো হিসাবেও লিখতে পারি, অর্থাৎ কন্ডাক্ট্যান্সের ইউনিট হিসেবে আমরা লিখতে পারি ওহম ইনভার্স বা মো। এছাড়া এসআই সিস্টেম আমরা লিখতে পারি কি সিমেন্স, এস দিয়েও এটাকে ডিনোট করা হয় এস। তাহলে দেখো, এবং এখানে দেখো সিমেন্স 1 সিমেন্স সমান আমি করতে পারি 1 ওহম ইনভার্স, এই সিমেন্সের সাথে ওহমের সম্পর্ক 1s সমান 1 ওহম ইনভার্স। তাহলে এই গেল আমার কন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্স তাদের ইউনিটগুলো। এবার আমি যদি আসতে পারি যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের ইউনিট কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। The unit of specific conductance এর ইউনিট কিভাবে আসবে দেখো, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা সমান আমি কি জানি C ইনটু L/A। আচ্ছা দেখো স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা সমান C ইনটু L/A। আচ্ছা কাপ্পার ইউনিট বার করতে গিয়ে আমি যদি আগে L/A বা সেল কনস্ট্যান্টের ইউনিটটাকে দেখে নিতে পারি, সেল কনস্ট্যান্ট L/A এর ইউনিটটা কি হবে, এল মানে কি লেন্থ, যদি আমি সিজিএস এ করি লেন্থের ইউনিট হচ্ছে সেন্টিমিটার, এ হচ্ছে কি ক্ষেত্রফল দ্যাট ইজ সেন্টিমিটার স্কয়ার, তাহলে সেমি বাই সেমি স্কয়ার, তাহলে সেমি সেমি যদি কেটে যায় দ্যাট ইজ 1/সেন্টিমিটার বা সেন্টিমিটার ইনভার্স। যে কোনো সেল কনস্ট্যান্টের যদি আমি ইউনিট বলি, তাহলে সিজিএস পদ্ধতিতে আমি যদি বলি তাহলে সিজিএস এ সেমি ইনভার্স, তাহলে যদি এসআই এটাকে দেখি মিটার ইনভার্স। এবার আমরা যদি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কে এর ইউনিটটাকে দেখতে চাই, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কে এর ইউনিট দেখতে গেলে দেখো সি এর ইউনিটটা কি, সি এর ইউনিট এখানে কন্ডাক্ট্যান্সের ইউনিট আমরা দেখেছি মো, MHO মো বা ওহম ইনভার্স। আর L/A এর ইউনিট কি পেলাম, যদি সিজিএস এ দেখি সেন্টিমিটার ইনভার্স, বা আমি এটাকে লিখতে পারি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। কখন এটা সিজিএস সিস্টেমে এটা দাঁড়িয়ে গেল এটা, তাহলে সিজিএস এ, তাহলে এসআই পদ্ধতিতে আমি যদি দেখি, তাহলে এসআই পদ্ধতিতে কন্ডাক্ট্যান্সের ইউনিট কি বললাম সিমেন্স এস, আর এর ক্ষেত্রে মিটার ইনভার্স। তাহলে দেখো কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, সেল কনস্ট্যান্ট প্রত্যেকের ইউনিট দেখা গেল। এবার আমরা যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা মোলার কন্ডাক্ট্যান্সের ইউনিটটা দেখতে চাই,
ল্যামডা সমান কে ইন্টু 1000 বাই এম। আচ্ছা দেখো, একই রকম ভাবে যদি আমরা মোলার কন্ডাক্ট্যান্সের ইউনিট দেখতে চাই, মোলার কন্ডাক্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের ল্যামডা সমান আমরা কি দেখলাম, ল্যামডা এম সমান স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা ইন্টু 1000 বাই এম। তাহলে দেখো কাপ্পার ইউনিট কি পেলাম, কাপ্পার ইউনিট পেলাম ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এবার আমার এখানে দেখো হাজারটা কি, এখানে 1000 সিসি দ্যাট ইজ ঘন সেন্টিমিটার, আর মোলার এম এর দ্যাট ইজ মোলারিটির ইউনিট কি, মোলারিটির ইউনিট হচ্ছে মোল পার সিসি অফ দ্য সলিউশন। অর্থাৎ এই মোলারিটিটাকে আমি লিখতে পারি মোল বাই সিসি বা সেন্টিমিটার কিউব। তাহলে এটা সিসিটা উপরে চলে যাবে, তাহলে সেন্টিমিটার কিউব উপরে চলে গেল, ইন সেন্টিমিটার কিউব ইন্টু মোল, সরি মোল ইনভার্স। তাহলে দেখো এখানে দাঁড়ালো কি সেন্টিমিটার ইনভার্স আর সেন্টিমিটার কিউব, এটা কেটে গেলে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, এটা কেটে গেলে মোল ইনভার্স। তাহলে দেখো মোলার কন্ডাক্টিভিটির ইউনিট হিসাবে আমি লিখতে পারি একই রকম ভাবে তুল্যাঙ্ক পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের ইউনিট হিসেবে আমি কি লিখতে পারি, তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা সমান আমি লিখতে পারি কে ইন্টু 1000 বাই সি বা এন। তাহলে এখানে এনটা কি, এন এর ইউনিটটা কি, এন মানে হচ্ছে নর্মালিটি দ্যাট ইজ গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এন এর জায়গায় আমি কি বসাতে পারি, গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই লিটার বা সিসি, 1000 সিসি। তাহলে এখান থেকে দেখো একই রকম ভাবে এখানে আসবে কি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ইনভার্স, ইকুইভ্যালেন্ট ইনভার্স সিমিলার একই রকম। তাহলে দেখো আমি যদি এগুলোকে ঠিক একই রকম ভাবে এগুলোকে এসআই কনভার্ট করতে চাই, তখন কি লিখতে পারি আমি, যদি আমি তুল্যাঙ্ক পরিবাহিতা ইউনিটটাকে এসআই করতে চাই, তাহলে কি এখানে লিখতে পারি সিমেন্স মিটার স্কোয়ার, সিমেন্স মিটার স্কোয়ার পার ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে দেখো যদি আমি ঠিক ওটাকেও করতে চাই, তাহলে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে এই গেল আমাদের ইউনিটগুলো। তো চলো আজ এ পর্যন্তই।